যখন নতুন কোনো বাইক লঞ্চ হয় তখন কিন্তু রাস্তায় চলার জন্য যেই সকল যন্ত্রাংশ বা অ্যাক্সেসরিজ দরকার সেগুলো কিন্তু কোম্পানি প্রোভাইড করে। তারপরেও বাইক চালানোর জন্য কিছু কিছু অ্যাক্সেসরিজ আমাদের নিজেদের কিনে নিতে হয়, যেমন ইঞ্জিন সেফগার্ড, এরপরে সাইলেন্সারের যেই গার্ডটা আছে সেফটি গার্ড, এরপরে সারি গার্ড যেটা আছে এইটা, প্লাস আদারওয়াইজ অন্যান্য অনেক আফটার মার্কেট জিনিসপত্র কেনা লাগে। কিন্তু অনেক সময় হয় কি যে এই যে জিনিসপত্রের দাম এটা কোম্পানির থেকে কিনতে গেলে প্রচুর পরিমাণে দাম হয়ে যায়। সেই জিনিসটা অতিরিক্ত দাম হওয়ার কারণে অনেকেই এইটা কিনতে অনাগ্রহ দেখায়। যেমন আপনি একটা যদি আইফোন কেনেন, এর সাথে কিন্তু আপনাকে চার্জার দিবে না, চার্জার আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে। ঠিক সেই রকম রয়্যাল এনফিল্ড বাইক বের করছে এবং বাইক চালানোর জন্য কিছু কিছু ইকুইপমেন্ট তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করছে 3 দিন আগে। হ্যাঁ, এখন রয়্যাল এনফিল্ড বাংলাদেশের রাস্তায় চলতেছে, এটা সত্যি কথা। 3 কি 4 দিন আগে, মেবি 12 তারিখের দিকে তারা বাইকটা লঞ্চ করছে। যাই হোক, চলুন যাইতে যাইতে বলি, এইটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বা ইউনেস্কোর সামনে ছিলাম, এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। যেটা বলতেছিলাম আর কি, তাদের ওয়েবসাইটে এই জিনিসপত্রের দাম প্রচুর রাখছে। এখন কথা হলো, যারা রয়্যাল এনফিল্ড কিনছে তারা অবশ্যই এগুলো কেনার সামর্থ্য রাখে, তারপরেও অনেক সময় হয় কি অতিরিক্ত দামের কারণে কিনতে অনাগ্রহ দেখায়। যেরকম আপনার ইঞ্জিনের সেফটি গার্ড যদি না থাকে, তাইলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইলে আপনার ইঞ্জিনটা ক্ষতিগ্রস্ত হবে আগে। একটা বাইকের প্রধান অংশই কিন্তু তার ইঞ্জিন। সো এই জিনিসগুলো অবশ্যই রাখবে। যেরকম রয়্যাল এনফিল্ডের আপনার পিছনের যে সিটটা আছে, এই সিটটা আপনাকে হয়তোবা কিনতে হবে, প্লাস পিছনের ব্যাক রিস্ট যেটা আছে এইটা আপনাকে কিনতে হবে। এরপরে হ্যান্ডেল বার চেঞ্জ করার সুযোগ আছে, ওনারা ওনাদের ওয়েবসাইটে দিয়ে রাখছে। এখন কথা হলো, এইগুলো যদি আমরা ওয়েবসাইটের থেকে না কিনি তাইলে কি এগুলো আসবে না? অবশ্যই আসবে। যেহেতু আপনারা বাইক কিনছেন, এতদিন ধরে অপেক্ষা করে বাইকটা ডেলিভারি নিছেন, তাইলে অল্প আর কয়েকটা দিন অপেক্ষা করেন, আফটার মার্কেট এরকম পার্টস প্রচুর আসবে। হয়তোবা তখনও একটু দাম বেশি থাকবে, বাট তারপরেও কেনা পসিবল। যার কারণে আপনারা যেটা করতে পারেন সেটা হলো অল্প কয়েকদিন অপেক্ষা করেন। ইনশাল্লাহ বাংলাদেশের মার্কেটেও আফটার মার্কেট এই জিনিসপত্রগুলো চলে আসবে। ইঞ্জিন গার্ড, এরপরে সাইলেন্সার সেফ গার্ড, সারি গার্ড, এগুলো চলে আসবে আশা করি। এবং তখন কিন্তু এই কোম্পানির তুলনায় অনেক দাম কম হবে। তবে যে একবারে দাম কম হবে তা হবে না, কারণ হইতেছে আমরা যে বাইকগুলো চালাই, যে আমার বাইকটা 147 কেজি, বাট রয়্যাল এনফিল্ড তো আপনার 147 কেজি না। আপনি যত হায়ার সিসিতে উঠবেন তত আপনার বাইকের ওজন বাড়বে। রয়্যাল এনফিল্ড মেবি 200-র আশেপাশে এরকম ওজন। তো তার জন্য কিন্তু যন্ত্রাংশগুলো হেভি করেই বানানো লাগবে। সো দাম এতটাও কম থাকবে না। তবে যদি কেউ কোম্পানির থেকে কিনতে চান, কোম্পানির থেকে কিনে নিতে পারেন। তাদের ওয়েবসাইটে এখন দাম টাম সবই দেওয়া আছে, মোটামুটি আপনারা যায় কিনে নিতে পারেন। তো আশা করি যারা এই সমস্যায় ভুগতেছেন তারা মোটামুটি সমাধান পাইছেন। অল্প কয়েকটা দিন অপেক্ষা করেন। শুধু রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে না, নতুন নতুন যে বাইকগুলো বের হবে সবগুলোরই কিন্তু অ্যাক্সেসরিজ পাওয়া একটু টাফ হয়ে যাবে, একটু কষ্ট হয়ে যাবে। যার কারণে অল্প কয়েকটা দিন অপেক্ষা করবেন, দেখবেন আফটার মার্কেট অনেক কোম্পানি এই পার্টস বা যন্ত্রাংশগুলো নিয়ে আসছে। ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে এরকম পুলিশ প্রচুর পরিমাণ দেখা যায়। সেটা আপনি ডিএসসির মোড়ে যান আর এই পাশের মোড়ে আসেন, এরকম ওনারা সব সময় থাকে। এই রোডটাই দেখছি, আর একটা রোডে দেখছি, সেটা হচ্ছে বিচারপতির বাসভবনের পিছনে। ওই রোডটা একদম পুলিশে গিজগিজ করে। বেইলি রোডে পুলিশ থাকে প্রচুর পরিমাণে। হ্যাঁ, গাড়ি বাইক কোনো কিছু ধরে না, বাট প্রচুর পরিমাণে থাকে। আমার ঢাকার এই লাস্ট কয়েকদিন বাইক চালায় মনে হইতেছে যে ঢাকার ট্রাফিক ব্যবস্থার আমূল একটা পরিবর্তন আসবে মনে হইতেছে আর কি। আমি জানি না, হয়তোবা খুব তাড়াতাড়ি এরকম কোনো কিছু আসলে শুনতে পারবেন যে ট্রাফিক ব্যবস্থাকে আবার ঢেলে সাজানো হইতেছে। তবে সত্যি কথা হইলো কি জানেন, যারা ট্রাফিক কন্ট্রোল করে এবং সার্জেন্ট যারা আছে, এনারা যদি চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়, তাহলে আসলে যে কোনো নিয়ম নিয়ে আসলে হবে না। আর শুধু এনাদের ঠিক হইলে তো হবে না, বাংলাদেশের যে পাবলিক আছে না, এরা বিশাল পরিমাণ, এরা মনে করেন যে ঠিক হওয়ার না। এরা কোনো রকমে সিগন্যাল লাইট জ্বালাইতে রাজি না, এরা কোনো রকমে পিছনে পিছনে একটু সারি বেঁধে যাইতে রাজি না। এরা খালি আমি আগে, এরকম একটা অবস্থা। এবং নিয়ম কানুনের তো তোয়াক্কা এদের নাই। বাস এসে বাইকরে চাপা দিয়ে দেবে, গাড়ি এসে বাইকরে চাপা দিয়ে দেবে, বাইক আরও মনে করো যে রিক্সাওয়ালার সাথে গ্যাঞ্জাম করবে, ফুটপাথের উপরে বাইক চালাবে। এইরকম একটা অবস্থা হয়ে গেছে, মানে জগা খিচুড়ি বলে না, এইরকম একটা অবস্থা হয়ে গেছে। আমি জানি না যে আসলেই এর আমূল পরিবর্তন করা সম্ভব কি না, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। তবে
আসলে যদি সাধারণ মানুষ চায় অবশ্যই সম্ভব, অসম্ভবের কিছু নাই। এখন ট্রাফিক পুলিশ বা সার্জেন্টের ঠিক হওয়ার কথা কেন বললাম, গতদিন আমি একদম দাঁড়াইছিলাম রাস্তার পাশে এবং একটা বাস এসে পিছন থেকে টানতে টানতে নিয়ে গেল। টানতে টানতে বোঝেন, পিছনে বাধাই দিয়ে টানতে টানতে খানিকটা নিয়ে গেল। আমার এই সাইড কভার তো এমনি ভাঙা ছিল, আরও মনে করেন যে সাইড কভার ভাঙছে, প্লাস বেশ খানিকটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমার কোনো কিছু হয় নাই, আমি তো দাঁড়াইছিলাম, বাইক যেই টান দিছে আমি বাইকের থেকে নেমে গেছি। তখন দেখলাম সার্জেন্ট সামনে দাঁড়ায় দেখতেছে এই কাহিনী। অ্যান্ড আমি তাকে আগায় যেয়ে বললাম যে স্যার আপনি তো দেখলেন আমি দাঁড়াইছিলাম, উনি পাশ দিয়ে এসে এরকম করে টান দিয়ে নিয়ে চলে গেল। উনি বললো কি এরকম করে অ্যাক্সিডেন্ট হয়। অ্যান্ড আরও কয়েকটা কথা বলার পর উনি গান গাইতে গাইতে চলে গেল। বিষয়টা আমার মানে এত মেজাজ খারাপ হইতেছিল যে বলার বাইরে। কিন্তু কথা হইতেছে কি করব, পুলিশের সাথে তো আপনি জোর জবরদস্তি করে পারবেন যে না উনি অন্যায় করছে, ওনাকে আপনাকে মামলা দিতেই হবে বা ওনাকে 2-5টা কথা আপনাকে শোনাইতেই হবে। আর আইনও আপনি নিজের হাতে তুলে নিতে পারবেন না। প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেছে। যদি ভ্লগিং না করতাম বা একটা ইউনিক আইডি না থাকতো, তাইলে দেখা গেল উল্টোপাল্টা কোনো কিছু তার সাথে পড়াপড়ি করতাম। কিন্তু কথা হইতেছে তার সাথে তো করে লাভ নাই, যেটা নিয়ম সেটা তো অবশ্যই মানতে হবে। ওইখানে সার্জেন্ট যদি বাসালারে ডাইকা 2-4টা কথা শোনাইতো, আমার হয়তো বা ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি পূরণ করতে গেলে 2 থেকে 3 হাজার টাকা যাবে। কারণ সামনের মাঠ ঘাট ভাঙছে, এই ঘাটটা ভাঙছে, হেডলাইটের পাশের যে ঘাটটা আছে ওইটা ভাঙছে, প্রায় 2-3 হাজার টাকা আমার খরচ হবে। তা উনি অ্যাটলিস্ট ক্ষতিপূরণটা না দিতে পারতো, বাসালারে ডাইকে তো 2-4টা কথা শোনাই দিতে পারতো না। বাট উনি কোনো কিছুই করলো না, যার কারণে আমি বললাম যে ট্রাফিক পুলিশ এবং সার্জেন্ট যারা আছে তারা যদি ভালো না হয় তাহলে আসলে ট্রাফিক ব্যবস্থা এরকম ভালো হবে না। আমার একটা সাইটে কাজ চলতেছে, এটা হচ্ছে রঙের কাজ চলতেছে, যার কারণে আমি যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ। আসলে নারায়ণগঞ্জও বলা যায় না, এটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ। নারায়ণগঞ্জের আগেই মানে ইউটার্ন নিয়ে তো একবারে বাম দিকে চলে যেতে হয় নারায়ণগঞ্জে, বাট ইউটার্ন নিয়ে একটুখানি সামনেই। এক্স্যাক্টলি জায়গাটার নাম আমার খেয়াল আসতেছে না। যাই হোক ওই জায়গায় যাইতে হয়, যাই আপাতত রঙের কাজ চলতেছে, ওইখানেই কাজকর্ম একটু করতে হয়। এই টোল প্লাজার সামনে এসে যে গাড়িগুলা পাগলামি করে এই জিনিসগুলো ভালো লাগে না ভাই। টোল প্লাজার সামনে আসবি, টাকা রাখবি, দিয়ে দিবি। এই যে যেরকম আমি পকেটে টাকা রেখে দিছি, এই দেখেন পকেটে টাকা আমি রেখে দিছি যে যাবো টোল প্লাজায়, যাই মনে করেন যে দিয়ে বের হয়ে যাব। বাট এনারা আসবে, আইসা ওই টাকা বার করবে, তারপরে যে মানে ওনার স্যারের কাছ থেকে টাকা নিয়ে তারপরে হচ্ছে উনি টাকাটা দিল। তাহলে আমার কথা হইতেছে উনি টাকাটা বের করে রাখবে না, জানেই তো যে আমার টোল প্লাজায় গেলে আমাকে টাকা দেওয়া লাগবে। কিন্তু আপনি যদি বের না করে রাখেন তাহলে আসলে লেট হয় না। আপনি তো লেট করতেছেন অ্যান্ড পিছনে আমাদেরও লেট করাইতেছেন, এটা কোনো কথা হইলো? যাই হোক, যেটা বলতেছিলাম তার থেকে অনেক দূরে চলে গেছি। অন্যদিকে মনে করেন যে চলে গেছি, আমার এরকম ডাইভার্ট হয়ে যাচ্ছে আমি ইদানিং। ওই যে একটা গান আছে না, আমার মাঝে নাই এখন আমি, আমার অবস্থা হয়েছে ওই রকম। কোন জায়গার থেকে কি হচ্ছে কিছু বুঝতে পারতেছি না, একদম পুরো পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। যেটা বলতেছিলাম আফটার মার্কেট পার্টসের বিষয়ে, কয়েকদিন ওয়েট করেন, বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের বের হবে, তখন কিনেন, আশা করি তখন কম দামে পাবেন। এটা খালি যে রয়্যাল এনফিল্ডের জন্য এরকম কোনো কিছু না, অনেক বাইকে বাংলাদেশে আসতেছে যেগুলোর আফটার মার্কেট পার্টসের দাম অনেক বেশি থাকবে। সো আপনাকে একটু বাইরের থেকে কিনে নেওয়া লাগবে। যেহেতু বেশি সিসি পারমিট হয়েছে, আবার শুনতেছি নাকি 600 সিসি পর্যন্ত পারমিশন হয়ে যাবে। যদি এরকম হয় তাহলে অনেক বাইকই বের হবে যার আফটার মার্কেট কোম্পানির মালের দাম বেশি থাকবে। তো একটু ওয়েট করেন, বাজারে 2-1 দিনের মধ্যেই হয়তো বা পার্টস চলে আসবে, তখন আপনারা কিনে লাগাই নেবেন, আশা করি কম দামের মধ্যে পেয়ে যাবেন। যাই হোক, বকবক করতে করতে অনেক দূরে চলে আসছি অ্যান্ড ঘড়িতে সময় হচ্ছে 10টা 18। এই ব্লগটা আর বর্ণনা করি, আমি না ব্লগ ইদানিং ছোটো করতে যাচ্ছি, কারণ আমি অতিরিক্ত বকি। এর জন্য অনেকে আমাকে বাঁচালো বলে, তাতে আমার কিছু যায় আসে না আসলে। তবে কাজের কথা বলতে হবে, অকাজের কথা বলে বকলে চলবে না। এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ব্লগটা ভালো লাগে থাকে বা আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।